প্রীতম দত্ত। প্রীতমকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। রয়েছেন কংগ্রেস মুখপাত্র শক্তি মৈত্র, শক্তিদাকে স্বাগত জানাবো। রয়েছেন নীলাঞ্জন দাস, তৃণমূল মুখপাত্র, নীলাঞ্জনকেও স্বাগত জানাবো। প্রত্যেকের কাছে আসবো ইন্ডিভিজুয়ালি, কিন্তু এই অনুপ্রবেশ নিয়ে কথা ডেফিনেটলি হবে। প্রীতমের কাছে আসার আগে, জয়প্রকাশ মজুমদার ক্ষমতা চলে গেছে, আর কোনোদিন ফিরতে পারবেন কিনা ক্ষমতায় জানি না, সময় বলবে। কিন্তু জয়প্রকাশ মজুমদার এখনো বলছেন যে বিএসএফ কি করলো তাহলে এতদিন। জয়প্রকাশ মজুমদারের বক্তব্য খুব ছোট করে একটু শোনাবো আপনাদের, দেখুন। হয়ে থাকে তাহলে গৃহমন্ত্রকের তো জবাবদারি করতে, সেখানে যে অনুপ্রবেশ হচ্ছে কি করে, প্রথমত কেন অনুপ্রবেশ হচ্ছে, কিভাবে হচ্ছে, কারণ বর্ডার পাহারা দেওয়ার বা সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো হচ্ছে গৃহমন্ত্রকের। ভারতবর্ষের যে হোম মিনিস্ট্রি, তারাই তো এটাকে পাহারা দেবে, তাদের সৈন্যবল, বর্ডার সিকিউরিটি ফোর্স বলুন, সীমান্ত। এই হচ্ছে জয়প্রকাশ মজুমদারের বক্তব্য। সেই এখনো দোষ চাপাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রকের ওপর। প্রীতমকে দিয়ে শুরু করবো। প্রীতম, মন্ত্রকের দায়িত্ব তখনও ছিল যখন আপনি কচুবনে লাথি খেয়ে পড়ে গেছিলেন, তো সেটারও দায়িত্ব অমিত শাহকে নিতে হয়েছে, এবং সেই জন্যই আজকে মানুষকে সঙ্গে নিয়ে যেন কচুবনে আপনার এবং আপনার মতো কোনো রাজনৈতিক বিদকে লাথি খেয়ে পড়ে যেতে না হয়, তার দায়িত্ব নিয়েছে। সেরকম আপনি লাথি খেয়ে পড়ে গেছিলেন, সেরকমভাবেই আপনার সব রকমভাবে আমরা এই পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেকটা অনুপ্রবেশকারীকে একদম এটা ঘোষিত স্ট্যান্ড। আপনার প্রথমে আমরা চিহ্নিতকরণ করব, তারপর তাদের প্রত্যেকটা সরকারি জায়গার, সরকারি যে রেশন থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে অনুপ্রবেশকারীরা সেই ভাগটা নিচ্ছেন, আমাদের ভারতীয়দের, আমাদের বাঙালিদের ভাগে তাদেরকে ঢুকে পড়ছেন, সেখান থেকে তাদেরকে ডিলিট করব। তারপর মুখ্যমন্ত্রী বলেছে সোজা নিয়ে কোনো কোর্ট ফোর্ট হেনা তেনা করবো না, আমাদের মানে ট্যাক্সের টাকায় জেলের মধ্যে ভাত খাওয়াবো না, সোজা ডিপোর্ট করার জন্য বিএসএফের হাতে তুলে দেবো। যেভাবে মামা আসামে করছে হিমন্ত বিশ্ব শর্মা, সেম জিনিসটা এখানে দাদা শুভেন্দু অধিকারী করবে। কিন্তু প্রীতম, এটাকে মানে বাদ করা সম্ভব কি করে? আমি বলছি এই যে আতশ কাচের তলায় ফেলে অনুপ্রবেশকারী খোঁজা, কারণ আমরা তো দেখেছি এর আগে তৃণমূল জমানায় যে অনেক, ওই আমি একদম শুরুতেই যার কথা বলছিলাম, যে ওই জামিলদারা অনেকেই রয়েছেন যারা আধার কার্ড বানিয়ে দিয়েছেন, ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন। তো এদের এই যে বৈধ পরিচয়পত্র এরা বানিয়ে ফেলেছেন এদের মতো করে, তাহলে এদেরকে চিহ্নিত করা কিভাবে সম্ভব? এই দেখো, আমি তোমাকে বলছি খুব কঠিন কাজ, কিন্তু যেহেতু আজকে টেকনোলজিক্যাল যুগ, সেই জন্য প্রত্যেকটা জিনিসের একটা পাস্ট হিস্ট্রি আছে। প্রত্যেকটা ডকুমেন্টের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তার পাস্ট হিস্ট্রি দেখব, যে কবে কে করেছে, কখন করেছে, কারা করেছে, এবং বিশেষ সম্প্রদায়ের লোকেরাই বিশেষ করে হচ্ছে মুসলমান সম্প্রদায়ের লোকেরা। তার কারণ হচ্ছে, তুমি জানো, অ্যাজ পার সিএএ মুসলমান ব্যতীত যে কোনো কেউ যদি ভারতবর্ষের বুকে আসে তার জন্য সিএ লাগু আছে। তো সুতরাং আমাদের কাছে তো কাজটা সোজা, শুধু মুসলমান যারা আছেন যাদেরকে ওখানে চিহ্নিত করে, কারণ এর আগে তো আমরা দেখেছি যে বর্ডার থেকে ধরে ওখানকার লোকাল নেতারা তাদের সব করে দিয়েছেন। এখন তো সেটা পাবে না, এখন তো সেখানকার পুলিশের হেল্প পাবে না, এখন আর সেখানকার বিডিও হেল্প পাবে না। তো সুতরাং তাদের কাছে পুরো লিস্ট আছে। আমি তোমাকে দায়িত্বহীন ভাষা বলছি, অটোমেটিকভাবে কিছুদিনের মধ্যে দেখবে মানে আমাদের কাছে সেই লিস্ট অফিসিয়ালি ওইখানকার বিডিওরা এতদিন এই আপনার কাজগুলো করেছেন, তারা ওই লিস্টটা তুলে দেবেন। ওই লিস্ট ধরে আমরা দেখে, এবং সরকার দেখবে, দেখে নিয়ে তাদেরকে রিপোর্ট করবে। এই যে শুভেন্দু অধিকারী বলেছিলেন না, যে সীমান্তে বিএসএফ এর কাছে পাঠানো হোক, যাদেরকে ধরা হচ্ছে তারা বিএসএফ এর কাছে যাক, এবং যে আইন এক্ষেত্রে বলবৎ রয়েছে সেটা কার্যকর করা হোক। আজকে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাচ্ছিলাম যে বিএসএফকে আরও বেশ কিছুটা দায়িত্ব বেশি দেওয়া হোক, বা এক্ষেত্রে তাদের যে কাজের পরিধি সেটা বাড়ানো হোক। কি আছে, মানে এই আইনটাতে কি আছে, এটা একটু যদি জানাও। প্রথম কথা হচ্ছে, আমি তো আইনের বিশেষজ্ঞ নই, তবুও আমি বলতে চাই যে দেখুন কোনো একটা কাউকে ধরা পড়লে বিএসএফ নিয়ে আসে আবার থানায় দেয়। সে থানার মানে আপনার মানে পুলিশ যে ওখানে থানা থাকে সেখানে দেয়, সেখানে আবার সেটা কোর্টে যায়, কোর্টে কি বিচার করে, এটা লং প্রসেস। এগুলো করতে করতে আলটিমেটলি আপনার সবার ট্যাক্সের টাকায় তারা ওই ভাত ডাল মাছ মাংস সব এখানে খায়। তো আমরা ওই জামাই আদর করবো না। বিএসএফের হাতে ওই ক্ষমতা থাকবে যে আসবে আর সাথে ডিপোর্ট করো, যদি তার কাছে ভ্যালিড ডকুমেন্ট না থাকে ডিপোর্ট করো। তো সুতরাং এই যে পুরো কাঁটাতারের বেড়াটা উইথ প্রযুক্তির সাহায্য অনুযায়ী যেভাবে আসাম ত্রিপুরা করে দেখিয়েছে, যে খুব মানে আপনার ভেতরে ঢোকার যে কাজটা একদম বন্ধ হয়ে গেছে প্রায়, কিন্তু কিছু জায়গায় এখনও লুপহোলস আছে। কারণ আমাদের যে বর্ডারটা পোরাস বর্ডার, মানে নদী নালা খাল বিলের মধ্যে দিয়ে আসছে, এবং যারা চুরি করার কথা তারা তো যেভাবেই হোক ঢুকে পড়ার চেষ্টা করে, কিন্তু সেখানকার যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বিএসএফ একসাথে সমন্বয়ে কাজ করছে প্রতিদিন, প্রায় প্রতিনিয়ত। আপনি যদি হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে দেখেন, আপনি দেখবেন প্রতিনিয়ত
প্রায় প্রতি অল্টারনেটিভ ডেতে ধরা পড়ে আর তারপরে দুদিনের মধ্যে তাদেরকে পুশব্যাক করে। এই প্রসেসটা যদি মানে আমি বলছি আমি অন্য কিছু ছেড়ে দিলাম, আমি রাজনীতি ছেড়ে দিলাম, আমি এখানে কোন রাজ্যে কোন সরকার আছে সব ছেড়ে দিলাম, তৃণমূল সরকার মানে একটা রাজনৈতিক দল, এই দেশটার একটা রাজনৈতিক দল, তারা যদি এটা দেখে যে ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, তাহলে তারপরেও তারা বিষয়টাকে নজরআন্দাজ করে রাখলো, গুরুত্ব দিল না। দিনের পর দিন এই ঘটনা আমরা ঘটতে দেখেছি। বুক ফুলিয়ে এরা বলছে জামিলদাকে বলুন আপনার আইডি কার্ড বানিয়ে দেওয়া হবে। এটা কিভাবে সম্ভব? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি চেয়েছেন, কিসের জন্য চেয়েছেন আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, যে না হলে যখন খগড়াগড়ের বিস্ফোরণ হয় তখন উনি কী বলেছিলেন? এসে বলেছিলেন যে নাকি এই বিস্ফোরণ করিয়েছে। তারপর আমরা কি দেখলাম, যে আমি তো বারবার তোমার চ্যানেলে এসে বলেছি যে মমতা ব্যানার্জি জামাতের থেকে হেল্প নিয়েছে এবং তার জন্য ওই মানসিকতার যে তাদের স্টুডেন্ট অর্গানাইজেশন সিমি, তার ফাউন্ডার মেম্বারকে উনি রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছিলেন। তার কারণ হচ্ছে এটা অনেক বড় ব্যাপার, যে এই যে আমরা বললাম না যে আপনার পুরো একটা গ্রেটার বাংলাদেশ করার যে ছক চলছিল, তার মধ্যে মমতা ব্যানার্জি সামিল ছিলেন এবং সব রকমভাবে সেই সাহায্য, টাকা পয়সা, লোকজন, ভোট সব রকম করতেন। তো সেই জন্য সেখান থেকে বেরোতে হবে। সেটা প্রত্যেকটা আমার আপনার না, প্রত্যেক নাগরিক, যারা আমরা নাগরিক হিসাবে ভাবি, যারা ভারতবর্ষের নাগরিক, এই পশ্চিমবঙ্গে থাকে বাঙালি, তাদের প্রত্যেককে এই শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করা হিন্দু হোমল্যান্ডকে বাঁচানোর জন্য প্রত্যেককে সজাগ থাকতে হবে। কোনো রকম সন্দেহজনক ব্যাপার দেখলে ইমিডিয়েটলি আপনার প্রশাসনের সাথে যোগাযোগ করুন। আর এই প্রশাসন ওই টেবিলের তলা লুকিয়ে থাকবে না। আর ওই প্রশাসন কোনো মানে কোনো আপনার যখন হিন্দু জেনোসাইড হচ্ছে শমশারগঞ্জে গিয়ে দোকানের ভেতরে ঢুকে থাকবে না। যখনই কোনো আইন বহির্ভূত কোনো কাজ হবে, ইমিডিয়েটলি সেই জনগণ, সেই নাগরিক যেন সেই পুলিশের দৃষ্টি আকর্ষণ করে, ইমিডিয়েটলি অ্যাকশন হবে। বেশ, নীলাঞ্জনের কাছে আসবো। প্রীতম একটা কথা বলতে গিয়ে যে মিনি বাংলাদেশ বানানোর পরিকল্পনা প্রায় সেরেই ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে আপোষ হচ্ছিল বছরের পর বছর এবং এই দিকটা কম্প্রোমাইজড হয়েছে। নীলাঞ্জন, এই কথাগুলো তো বিজেপির মুখে আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। আমি এটা বুঝতে পারছি না যে তারা গত 12 বছর ধরে কেন্দ্র সরকারে আছেন এবং মমতা ব্যানার্জিও নতুন কোনো পলিটিশিয়ান নয়, প্রায় 50 বছরের তার রাজনৈতিক ক্যারিয়ার। তো মমতা ব্যানার্জির মতন একজন তদানীন্তন মুখ্যমন্ত্রী, তিনি দেশের ইন্টারনাল সিকিউরিটিকে থ্রেটেন করছেন, এটা তারা বুঝেও তারা কেন কোনো পদক্ষেপ নেয়নি? কারণ বর্ডার সিকিউরিটি এনিওয়ে এটা সেন্ট্রাল সাবজেক্ট। তারা এটা এতদিন কেন করেননি সেটা আমার কাছে ক্লিয়ার নয়, মানুষের কাছেও ক্লিয়ার নয়। তারা কেন এতদিন বর্ডারে ফেন্সিং করতে পারেননি? যদি জমি অধিগ্রহণের ব্যাপারটা ছিল, তো সেখানে আমি বলছি যে কেন্দ্র সরকার থেকে যখন ওই 550 কিলোমিটার মতো জমি অধিগ্রহণ করে দিতে বলা হয়েছিল, তখন রাজ্য সরকারের প্রায় হাফ তার অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল। এবার টাকা পাঠিয়েছে তার অর্ধেক, টাকাটা তো পাঠাতে হবে কেন্দ্র সরকারকে। তো সেই জিনিসটা সেখানে আমরা দেখেছিলাম দীর্ঘ টালবাহানা ছিল। যাই হোক, এখন এটা যেহেতু মানে ডাবল ইঞ্জিন সরকার, আমি ওয়েলকাম করছি যে আমাদের নতুন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই একটা জমি হস্তান্তরের ব্যাপার একটা করেছেন বিএসএফ এর সাথে, সেটা নিশ্চয়ই ওয়েলকাম। কিন্তু এতদিন অমিত শাহ, যার আন্ডারে বিএসএফ কাজ করে, বর্ডার সিকিউরিটি যার সাবজেক্ট, তিনি এতদিন চুপচাপ বসেছিলেন, এটা মেনে নেওয়া যাচ্ছে না। এবং শুধুমাত্র বাংলায় আজকে জমি হস্তান্তর হচ্ছে, এতদিন অবধি আসাম বলুন, মেঘালয় বলুন, মিজোরাম বলুন, এই সমস্ত রাজ্যগুলোর বর্ডার কেন সিল করতে পারেনি? ত্রিপুরায় ফুল হয়ে গেছে, ত্রিপুরায় 100% কিন্তু ফেন্সিং হয়ে গেছে। আসাম, মেঘালয় এগুলো তো এখনো পোরাস বর্ডার, সেগুলো নিয়ে তারা তো দীর্ঘদিন ক্ষমতায় আছে, সেখানে তারা কি করেছেন? আমাদের নজর থাকবে যে এখন তারা নতুন সরকারে এসেছেন, তারা কতটা কি করতে পারেন। কিন্তু এই যে বক্তব্যগুলো যে ধরুন আধার কার্ড করে দেওয়া হচ্ছে,